নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় বিশ্বযুদ্ধ এটাকে না বললে আর কোনটাকে বলবো সেটাই এখন ভাবছি, কারণ আমেরিকা ন্যাটো সমেত সমস্ত অ্যালাইদের যুদ্ধে অফিসিয়ালি আহ্বান করে দিয়েছে এবং কথাবার্তা মিটিংও শুরু করে দিয়েছে বাকি দেশগুলোর সঙ্গে। আর ইরানের পাশে দাঁড়িয়ে পাগলা রাজা কিম জং উন, নর্থ কোরিয়ার, সেও এই যুদ্ধে একেবারে অফিসিয়ালি প্রবেশ করে গেছে। তো এই টোটাল ব্যাপারটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। আজকে যুদ্ধের 16তম দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কি কি মেজর ডেভেলপমেন্ট ঘটছে এবং সেটা কিভাবে ভারতবর্ষকে ইম্প্যাক্ট করতে পারে। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম যেটা আমাদের বুঝতে হবে যে ইরানের দিক থেকে দেখুন, ইরান একটা কায়দা নিয়েছে। কি সেই কায়দা? যে আমরা ইসরায়েলকে এবং আমেরিকা অবধি তো আমাদের মিসাইল পৌঁছাবে না, তো আমেরিকার মিডল ইস্টের বেসগুলোতে এবার থেকে যে মিসাইলগুলো ছুড়ব সেখানে ক্লাস্টার মিউনিশনস আমরা অ্যাড করে দেব। ক্লাস্টার মিউনিশনস কি জিনিস? একটা মিসাইল ইরান থেকে ছোড়া হলো, ইসরায়েলে এসে পড়ছে। এবার ওর যে ওয়ার হেডটা রয়েছে সেইটা এক জায়গায় পড়বে, একটা বাস্ট হবে তা নয়। এই মিসাইলটা পড়ার আগে ওর মধ্যে ক্লাস্টার মিউনিশন দেওয়া রয়েছে, তার মধ্যেও আবার সাব মিউনিশন দেওয়া রয়েছে। ক্লাস্টার মানে কি? একসঙ্গে অনেক কিছু থাকলে আমরা বলি তাকে ক্লাস্টার। মানে মিসাইলটা পড়ার আগে ওর মধ্যে যে বিস্ফোরকগুলো রয়েছে সেগুলো আবার চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এলো একটা মিসাইল, পড়ছে 10 জায়গায়, 10টা আলাদা আলাদা মিউনিশনের সাব মিউনিশন অংশ। এবার ইসরায়েল বাধ্য হচ্ছে প্রচুর বেশি পরিমাণে ইন্টারসেপ্টার ফায়ার করতে। যখন একটা মিসাইল আসছে, ইসরায়েল আগে কি করত? একটা ইন্টারসেপ্টার ফায়ার করবে, রাইট? আয়রন ডোমের তরফ থেকে হোক বা অন্য বিভিন্ন যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোকে ইউজ করে হোক। এই ইন্টারসেপ্টার ফায়ার করতে তো ইসরায়েলের খরচ হচ্ছে, ম্যান পাওয়ার, মেশিনারি, মেটেরিয়াল, মানি, সব কিছু। এইবার দেখছে আসছে একটা মিসাইল, ওখান থেকে আবার 10টা তৈরি হচ্ছে, 10টা ফায়ার করতে হচ্ছে ইসরায়েলকে বাঁচতে গেলে। যার ফলে ইসরায়েলের কাছে এই মুহূর্তে ইন্টারসেপ্টারের মারাত্মক রকম ঘাটতি দেখা গেছে। পাবলিকলি ইসরায়েল কখনোই এটা বলবে না, কারণ মনোবল ভেঙে যাবে নিজের দেশের সেনার। আমরা কোথা থেকে এই তথ্য কনক্লুড করতে পারি? এই কারণে পারি যে রাতারাতি ওভারনাইট মিটিং করে ইসরায়েলের যে ওদের ওখানকার পার্লামেন্ট, সেখান থেকে $826 মিলিয়ন, সংখ্যাটা আরো একবার শুনে নেবেন, $826 মিলিয়ন, এই পরিমাণ টাকা ইসরায়েল রাতারাতি অ্যাপ্রুভাল নিয়েছে আইডিএফ এর জন্য, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য। এবং যে রিপোর্ট আসছে যে ইন্টারসেপ্টারের এত কমতি পড়ে গেছে ইসরায়েলে, যে ইসরায়েলের রাতারাতি প্রচুর কিছু প্রকিওর করতে হবে। তো এই হলো ইসরায়েলের অবস্থা, যেটা ইরান করে ছেড়েছে, যে ইকোনমিক ভিখারি করে দেবো দেশটাকে। সেকেন্ড, ইরান আরো একটা কায়দা করে চলেছে। কি কায়দা? আমেরিকায় তো আমাদের টার্গেট হবে না, আমাদের মিসাইল তো আমেরিকায় পৌঁছাতে পারবে না, তো গালফ কান্ট্রিজে আমেরিকার যে সমস্ত বেস রয়েছে সেগুলোতে ড্যামেজ করেই যাও। এবং আপনি ভেবে দেখুন, দুবাইয়ের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইরানের একটা ড্রোন গেল, একটা ফুয়েল ট্যাঙ্কারে হিট করলো। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফিসিয়ালি কিছু ঘন্টা বন্ধ রইল, টার্মিনাল এভ্যাকুয়েট করতেও লাগলো। আপনি ভাবুন তো, জাস্ট 17 দিন আগে, এই 16 দিন যুদ্ধ হচ্ছে তার আগে, আমাদের দেশেরও ইয়াং ছেলে মেয়ে যারা মোটামুটি এস্টাবলিশড, অনেকে বিয়ের পর হানিমুনে দুবাই যাচ্ছে, চেনা পরিচিত আমার ছাত্রছাত্রীরা অনেকে যাচ্ছে, স্যার দুবাই ঘুরতে যাচ্ছি। দুবাই স্বপ্নের শহর, বিলিয়নিয়াররা থাকে, সেফটি নিয়ে কোনো চিন্তা নেই, আমেরিকা তাদের সেফটি দিচ্ছে। দুবাইয়ের যে এত বছর ধরে গড়ে তোলা ব্র্যান্ড ইমেজ, সেটা এত মারাত্মকভাবে ইরান ধ্বংস করে দিল যে দুবাইয়ের এয়ারপোর্টও রিস্কি, যেটা সব থেকে সেফেস্ট জোনগুলোর মধ্যে একটা মানা হয় যে কোনো দেশের এয়ারপোর্ট। এদিকে আপনি কাতারের কথা ভাবুন, যেখান থেকে ভারত তথা পৃথিবীর অন্যান্য বহু দেশে অ্যাকচুয়াল মেন এলএনজিটা আসতো, ইরানের পাশ দিয়ে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসতো, বাট আসতো কাতার দেশ থেকে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আমি 2 এপিসোড আগে গ্যাসের প্রকারভেদটা ডিটেল বুঝিয়েছিলাম। তাদের যে রাস লাফান, যে এলএনজির মেন সেন্টার, সেইখানে ইরান মিসাইল অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক করেছে।
তার ফলে তাদের প্রোডাকশন এমনভাবে বিঘ্নিত হয়েছে যে পুরোপুরি আগের প্রোডাকশনে ফিরিয়ে আনতে তাদের এনার্জি মিনিস্টার, কাতারের এনার্জি মিনিস্টার বলছেন আমাদের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে। আপনি ধরে নিন আজ এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ খুলে গেল, ইরান আমেরিকার যুদ্ধ থেমে গেল, তাতেও এনার্জি সংকট, তেল এবং গ্যাসের সংকট রাতারাতি মিটবে না। কারণ যেখানে প্রোডাকশন হচ্ছে, ইরান সেই সমস্ত জায়গায় গিয়ে ধাক্কা মেরে এসছে, সেখানে গিয়ে সবকিছু ডিসরাপ্ট করে দিয়ে এসছে, তাদের সবকিছু রিপেয়ার করতেও তো টাইম লাগবে। থার্ড, ইরান তো এক ইসরায়েলকে ধাক্কা দিয়েই যাচ্ছে ইকোনমিকভাবে। দুই, আমেরিকার যত অ্যালাই রয়েছে গালফ অঞ্চলে তাদেরকে হিট করে যাচ্ছে আমেরিকাকে চাপে ফেলার জন্য। এবং আপনি ভেবে দেখুন, আমরা এই চ্যানেলে, আমার খুব মনে আছে যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা অধিকার শেখ হাসিনা দিলেন না বলে শেখ হাসিনা সরকারকে আমেরিকা ফেলে দিল, আমরা এই চ্যানেলে আলোচনা করেছিলাম, যদি সেই সময় থেকে কেউ জুড়ে থাকেন আমাদের চ্যানেলে, যে একটা বেস, আমরা ভাবি যে আমেরিকাকে বেস দিলে কি ক্ষতি হবে বাংলাদেশের, বাংলাদেশ আরো সুরক্ষিত থাকবে, আমেরিকান সেনা আছে বাংলাদেশে। বাট লং টার্মে বিদেশকে যদি আপনি বেস দিয়ে রাখেন, সেটা হচ্ছে এইটা হয়। আমরা বলেছিলাম তো যে আমেরিকা যদি আজ থেকে 30-40 বছর পর বাংলাদেশের বেস থেকে চীনকে অ্যাটাক করে, বা বাংলাদেশের বেস থেকে করলেও না, চীনের পাশে কোনো সাউথ চায়না সিতে সাবমেরিন নিয়ে গিয়ে আমেরিকা অ্যাটাক করলো, চীন আমেরিকাতে অ্যাটাক করতে যেহেতু টাইম লাগবে, সমস্যা, তাই আমেরিকার যে বেস কাছে রয়েছে, বাংলাদেশ কাছে রয়েছে, ওখানে হিট কর। আমেরিকা মরবে না, আমেরিকার কিছু টাকা নষ্ট হবে, মরবে বাংলাদেশ। আজকে দেখুন আপনি গালফ কান্ট্রিজের মানুষ মরছে, তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি আজকে দুবাই থেকে, কাতার থেকে, বাহরিন থেকে শুরু করে ইউএই, সৌদি আরব, গোটা জায়গায় যে আতঙ্কের পরিবেশ, 7টা দেশে, ওদের দেশে যে সিবিএসসির বোর্ডের স্কুলগুলো আছে, এক্সাম বন্ধ হয়ে গেছে, এডুকেশন থেকে শুরু করে মানুষের জীবনের সেফটি সব কিছু। দেখুন আপনি, যে ধর্মের দিক থেকে অনেকে বলে না মুসলিম দুনিয়া, মারছে মুসলিম, মরছে মুসলিম, ইরান মারছে, সৌদি মরছে, কাতার মরছে, ইউএই মরছে, দুবাই মরছে, আমেরিকা মরছে না, আমেরিকার এখনো অবধি 7 জন সেনাই মারা গেছে, আমেরিকার টাকা লস হচ্ছে। তো বিদেশকে বেস দিয়ে রাখলে এইটা হয় গন্ডগোল, যে দুটো দেশ লড়াই করবে, তোমার দেশে অকারণে বম্বিং হবে। এই জন্য লং টার্ম প্ল্যান অনুযায়ী দিতে নেই, ভারত কখনো দেয় না কোনো দেশকে। থার্ড, ইরান আমেরিকা এবং ইসরায়েলকে এইভাবে টার্গেট করার পর একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু করেছে। কি ওয়ারফেয়ার? ইরান রটিয়ে দেয় যে নেতানিয়াহুর অফিসে আমরা অ্যাটাক করেছি এবং নেতানিয়াহু মারা গেছে। নেতানিয়াহুর অফিসে লেবানন এবং ইরান অ্যাটাক করেছে, কথা সত্যি, নেতানিয়াহু মারা যায়নি, আহতও হয়নি। আইডিএফ এবং ইসরায়েল অফিসিয়ালি সেটা জানিয়েছে। ইরান তারপরও এটা প্রোপাগান্ডা স্প্রেড করছিল যে না না মারা গেছে। এই যে সব ভিডিওগুলো এখন নতুন নতুন আসছে নেতানিয়াহুর সাক্ষাৎকার বলে, এগুলো সব এআই জেনারেটেড ভিডিও বা নেতানিয়াহুর বডি ডাবল, বাট সেটা নয়, ফেক নিউজ। তো এটা স্যার ঠিক কাজ না ভুল কাজ, রাইট না রং? দেখুন, ইরানের জন্য ঠিক কাজ, কারণ ইরানের কাছে এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কেউ যখন যুদ্ধে নামে না, যুদ্ধে ঠিক ভুল বলে কিছু হয় না, যে কোনোভাবে যুদ্ধে জিততে হবে, ওটাই একমাত্র ঠিক জিনিস। ওকে, তো ওই আর কি বলাই হয় না একটা কথা, যে প্রেম এবং যুদ্ধ, লাভ অ্যান্ড ওয়ার, সেখানে ওই নীতিফিতি বলে কিছু হয় না। তো ইরানের জন্য ঠিক আছে, ইরান নিজের দেশের মানুষের, নিজের সেনার মনোবল বাড়িয়ে নিচ্ছে এই ফেক নিউজ সার্কুলেট করে যুদ্ধের সময়। এই ফেক নিউজে যদি ইরানের সেনা আরো চাঙ্গা হয়, সেটা ইরানের জন্য লাভজনক। বাট এটা আপনার জন্য রং। আপনি যে ভারতে আছেন, বাংলাদেশে আছেন, যে এই ফেক নিউজটা কনজিউম করা, একটা ভুল তথ্য আপনার জানা, এটা ভুল। কারণ এই তথ্যটা জেনে আপনি স্টক মার্কেটে আপনার বুদ্ধি কাজে লাগিয়ে কিছু ইনভেস্ট করবেন, কিছু ইনভেস্টমেন্ট এদিক ওদিক সরাবেন। তো আপনার সঠিক তথ্যটা জানা উচিত। এবং দেখুন, নেতানিয়াহু কি মারা গেল, এরকম একটা থাম্বনেল লাগিয়ে একটা অন্তত শর্টস ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিতে পারতাম, তাতে করে আমার 2-3 লাখ ভিউজ জেনারেট হয়ে যেত এই চ্যানেলে। কিন্তু স্কিল বাংলা চ্যানেল, আমি কমিটেড আপনাদের প্রতি, যে এখানে এই চ্যানেলে ওই সব কাজকর্ম হবে না।
এখানে দিনের শেষে আপনি সারা দিনের একটা অথেন্টিক আপডেট পাবেন, যেটা দিয়ে আপনি আপনার জীবনের ইকোনমিক সিদ্ধান্ত, অন্য সিদ্ধান্তগুলো পারফেক্ট ভাবে নিতে পারবেন। চার, ইরান সব থেকে বড় যে গেমটা খেলেছে তার আগের স্টেপ, সেকেন্ড সব থেকে বড় গেম, এইভাবে মাস্টার স্ট্রোক হবে কেউ ভাবতে পারেনি। দেখুন, ইরানের বন্ধু হচ্ছে রাশিয়া আর চায়না, জানি আমরা যারা জিওপলিটিক্স আমরা আলোচনা করি। এবার রাশিয়া আর চীনের একটা বন্ধু আছে নর্থ কোরিয়া, কিম জং উন, পৃথিবীর এই মুহূর্তের পাগলা রাজা, যার দেশে আলাদাই সিস্টেম চলে। ওদের দেশে 4টেই হেয়ার কাটিং অ্যাপ্রুভড, ওর বাইরে আপনি চুল কাটলেও আপনার গলা কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো কিম জং উনের দেশ, কিম জং উনের সঙ্গে দেখবেন চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এদের ছবি ভিডিও দেখা যায়, এরা সফর টফর করে। কিম জং উন আবার প্লেনে চাপে না, ও ভাবে প্লেনে চাপলে আমাকে যদি ক্র্যাশ করে মেরে দেয়, তো ওর একটা পার্সোনাল ট্রেন আছে, ও যখন চীন বা রাশিয়ায় যায় ওই ট্রেনে করে যায়, ঠিক আছে, আলাদাই সিকিউর ট্রেন। তো এই নর্থ কোরিয়া এর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে একে অ্যাক্টিভ করিয়ে দেওয়া হয়েছে। পুতিনেরই বুদ্ধি হবে যে ভাই লেগে যাও কাজে। নর্থ কোরিয়ার কাছে কিন্তু নিউক্লিয়ার উইপেন আছে, তো নর্থ কোরিয়ার সঙ্গে আমেরিকা লাগতে যাবে না। আরো পাগলাটে লোক, মূল্য বাঁচলোর কিছু যায় আসে না, মরার আগে সব মেরে দিয়ে চলে যাবে। যে এই লেভেলের পাগল, তার সঙ্গে আপনি কি করে লাগবেন, তাই না? তো নর্থ কোরিয়া কি করেছে, আপনি যদি ম্যাপটা খেয়াল করেন পৃথিবীর, চীন পাশেই নর্থ কোরিয়া, নর্থ কোরিয়ার সঙ্গেই সাউথ কোরিয়া, আগে একটাই দেশ ছিল কোরিয়া, আর নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, ম্যাপে তো এইরকম। এই নর্থ কোরিয়া, এই সাউথ কোরিয়া আর এই জাপান, এই দুটো ল্যান্ড একসঙ্গে, মাঝখান দিয়ে ইয়ে আছে, আর এই জাপানটা হচ্ছে দ্বীপ, মাঝখানে এগুলো জল, এই ব্যাপার। এবার নর্থ কোরিয়া কি করছে, নর্থ কোরিয়া এই জাপানের পাশের জায়গায় একের পর এক মিসাইল ছুটতে শুরু করে দিয়েছে। কেন বলুন তো? তার কারণ জাপানকে সুরক্ষা দেয় অফিসিয়ালি আমেরিকা, আমেরিকার সেনা জাপানে ছিল, এখনো আছে, কিন্তু জাপান থেকে আমেরিকা, খেয়াল পড়ছে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম দুদিন আগে, যে আমেরিকা একটা অ্যাম্ফিবিয়াস ওয়ারশিপে 1600 মেরিনস নিয়ে আসছে, যারা জাপানে পোস্টেড ছিল, তাদেরকে নিয়ে আসছে ইরানের কাছে, ইরানে অ্যাটাক করার জন্য, রাইট? এইবার জাপানের সুরক্ষা কমছে, আমেরিকা বাধ্য হচ্ছে নিজের সেনাকে এই মুহূর্তে মিডল ইস্টে নিয়ে আসতে। নর্থ কোরিয়ার সঙ্গে সঙ্গে যে এই মুহূর্তে জাপানের দিকে ফায়ার করতে শুরু করছে, জাপানের তো নিজের সেনাটেনা খুবই দুর্বল, আমেরিকা ছত্রছায়ায় ছিল, নিজেরা অ্যাজ সাচ কিছু অতটা বানায়নি যে আমেরিকা বানিয়ে রাখবে। এইবার নর্থ কোরিয়াকে দিয়ে রাশিয়া, ইরান, চীন এই চাপটাই আমেরিকাকে দিতে চাইছে, সেনা এখান থেকে সরিয়ে ইরানকে অ্যাটাক করবে, নাও নর্থ কোরিয়া জাপান অ্যাটাক করে দেবে। আমেরিকার কাছে জাপান এই মুহূর্তে কি লেভেলের প্রেসার দিচ্ছে ভাবুন, যে ভাই লাস্ট ইয়ারেও তোমাদের বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দিয়েছি আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য, আর এখন আমার এখান থেকে সেনা নিয়ে চলে যাচ্ছ, পাগলা নর্থ কোরিয়া আমার এখানে মিসাইল মারছে। আলাদাই গেম খেলে দিয়েছে নর্থ কোরিয়া। একই সঙ্গে সাউথ কোরিয়ার সিকিউরিটিও কিন্তু আমেরিকার কাছে অফিসিয়ালি, আমেরিকা সেনা রেখে দেয় সাউথ কোরিয়াতে, এবং থার্ড থেকে শুরু করে বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম রেখে দিয়েছে। সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সাউথ কোরিয়া থেকে সরিয়ে নিয়ে আমেরিকা কোথায় আসছে, ইরানের কাছে, মিডল ইস্টের বিভিন্ন দেশে, না হলে মিডল ইস্টের বিভিন্ন দেশে ইরান আবার মিসাইল মেরে সবকিছু অ্যাটাক করছে, তো ওদের বাঁচাতে হবে এখন। এবার যেই মুহূর্তে সাউথ কোরিয়ার সিকিউরিটি আমেরিকা কমিয়ে নিচ্ছে, নর্থ কোরিয়া বসে আছে, সাউথ কোরিয়াকে ভয় দেখাচ্ছে, এবং আমেরিকা জানে যে নর্থ কোরিয়ার কাছে এই লেভেলের মিসাইল আর নিউক্লিয়ার উইপেন আছে যে ও যদি 15 দিন টাইম পেয়ে যায়, পুরো এলাকায় যে ডমিনেন্স তৈরি করে নেবে, ওই ডমিনেন্স ভাঙতে আমেরিকার আবার 15 বছর লেগে যাবে। এবং অল টাইম একটা থ্রেট দিয়ে যাচ্ছে তাইওয়ান। নেক্সট, চীনের জাস্ট নিচে এই নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান এই সব অংশেই, সাউথ চায়না সি এর পাশেই কি রয়েছে, তাইওয়ান, তাইপেই দ্বীপ যেটাকে বলা হয়, যেখান থেকে পৃথিবীর প্রচুর সেমিকন্ডাক্টর আসে। চীন যেটাকে নিজের বলে দাবি করে, কিন্তু ওরা নিজেদের স্বাধীন বলে দাবি করে। তাইওয়ানেও রয়েছে আমেরিকান সেনা, আমেরিকার ডিফেন্সে তাইওয়ান বেঁচে থাকে। এইবার চীন পুরো তাইওয়ানকে বোট দিয়ে, নেভি দিয়ে ঘিরে নিচ্ছে, অ্যাটাক করেনি এখনো, জাস্ট পুরো ঘিরে নিচ্ছে, যেভাবে ইরানকে আমেরিকা এতদিন ঘিরছিল ওর থেকেও বাজেভাবে ঘিরছে।
আপনি ভাবুন আমেরিকার কি লেভেলের প্যানিক শুরু হচ্ছে পেন্টাগনে, যে আমরা ইরানে যুদ্ধ চালিয়ে যাব, মিডল ইস্টে আমাদের অ্যালাইদের বাঁচাবো, জাপানকে বাঁচাবো, সাউথ কোরিয়াকে বাঁচাবো, নাকি গিয়ে তাইওয়ানকে বাঁচাবো। কারণ এদিকে চীন, রাশিয়া, নর্থ কোরিয়া মিলে বলছে ওকে ইরানে তুমি যা করছো করো, আমরা এবার মিলে তোমাদের বন্ধু জাপান, সাউথ কোরিয়া আর তাইওয়ান, যারা শুধু বন্ধু নয় পুরো আমেরিকার ডিফেন্সের উপর ভরসা করে বেঁচে থাকে, তাদের অ্যাটাক করব। তো এই মুহূর্তে এটাকে আপনি যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার না বলেন, আর থার্ড ওয়ার্ল্ড ওয়ার কি, যেখানে রাশিয়া, চীন, নর্থ কোরিয়া অ্যাক্টিভলি কাজ শুরু করে দিয়েছে, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান বিপদের মধ্যে রয়েছে, গোটা মিডল ইস্ট জ্বলছে, ইসরায়েল, আমেরিকা, ইরান তো জ্বলছেই জ্বলছে। এর মধ্যে ইসরায়েল ঘোষণা করছে যে আমরা এখনো থাউজেন্ডস অফ টার্গেটসে অ্যাটাক চালিয়ে যাব ইরানে, এবং ডেইলি ইরানের ওপর ইসরায়েল মারাত্মক ডিস্ট্রাকশন করছে। এই লেভেলের ডিস্ট্রাকশন করার ক্ষমতা একমাত্র আমেরিকা, ইসরায়েলের কাছেই আছে। তো ইরান প্রতিরোধ করছে, মারাত্মক প্রতিরোধ করছে, আমেরিকা ইসরায়েলের মারাত্মক ইকোনমিক লস করাচ্ছে, কিন্তু যেটা যুদ্ধের প্রথম দিন থেকে আমরা বলছিলাম, ওই পাওয়ার, ওই টেকনোলজি, ওই আর্মস, উইপন, অ্যামিউনিশন, এটা তো কারোর কাছে নেই না। তো ইরানের যে ক্ষতি হচ্ছে ওটা চোখে দেখা যায় না। আর একটা গাজা স্ট্রিপ তৈরি করে দিচ্ছে আমেরিকা, পুরো ধ্বংস করে দিচ্ছে। ওদের 7 জন মারা গেছে এখনো অবধি। আর একটা গার্লস স্কুলে, বাচ্চাদের স্কুলে মনে করা হচ্ছে 174টা বাচ্চা মেয়ে মারা গেছে। স্কুলের ওপর বম্বিং করে দিচ্ছে ইসরায়েল। এই লেভেলের মৃত্যু, হাহাকার। ইরান লড়ে যাচ্ছে কিন্তু শেষ কার্যত দেশটা। এবং ইসরায়েল থামছে না, বলছে আরো থাউজেন্ডস অফ টার্গেটস আমাদের রয়েছে যেখানে আমরা ডেলি অ্যাটাক চালাবো। এবং ডেলি ওরা গড়ে 1000টা টার্গেটে অ্যাটাক করছেও। 16 দিনে মোট 15,000 টার্গেটে ওরা অ্যাটাক করেছে ইরানে। একের পর এক শহরে মিসাইল অ্যাটাক করছে, বম্বিং করছে। এহেন পরিস্থিতিতে আমেরিকা হুমকি দিয়ে দিয়েছে যে এবার আমরা পুরো ইরানের কোস্ট লাইন ধরে বম্বিং শুরু করে দেব। আগের ভিডিও যারা দেখেছেন, ইরানের কোস্ট লাইন বা উপকূল অঞ্চলের গুরুত্ব তারা জেনেছেন, তাই তো? কারণ ইরানের অয়েল ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে কোস্ট লাইন বরাবর। দেশের মধ্যে তো ঢুকে জাহাজগুলো তেল ভরতে পারে না, কাজেই যেখানে যেখানেই তেল পাওয়া যায় সেখান থেকে পাইপলাইনে করে ইরানের উপকূলে অয়েল ডিপোতে আগে তেল আনা হয়, সেখান থেকে জাহাজে করে তেলগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমেরিকা মারাত্মক ধমকি যেটা দিচ্ছে যে কোস্ট লাইনটাই পুরো বম্বিং করে আমরা কার্পেট বম্বিং করব, তাহলে পৃথিবীর যে মারাত্মক ক্ষতি হবে অয়েল এবং গ্যাসের দিক থেকে চিন্তা করার বাইরে। মেনলি অয়েলে, কারণ ইরানের কোস্ট লাইনে বম্বিং করবে বলছে। আর ইরানের নেভিকে শেষ করার টার্গেট নিয়ে নিচ্ছে আমেরিকা, কারণ ইরানের এয়ারফোর্স শেষ। আপনি দেখবেন না ইরানের এয়ারফোর্স গিয়ে কোথাও বম্বিং করে আসছে, ড্রোন আর মিসাইল দিয়ে ওরা যা করার করছে। ইরানের, হ্যাঁ, ইরান আবার পাল্টা আমেরিকার বেশ কয়েকটা এয়ারফোর্সে মানে একদম শটডাউন করে দিয়েছে, সেটা আলাদা আমরা একটা পরের দিনের ভিডিওতে আলোচনা করব, আজকে আর বলছি না। ইরানের নেভি এখন লড়াইটা চালিয়ে যাচ্ছে। স্ট্রেট অফ হরমুজ এই প্রণালীটাকে ইরানের নেভি দখলে রেখেছে। ওখানে এই স্ট্রেট অফ হরমুজে দিনে 150টা জাহাজ পাস হতো যুদ্ধের আগে, 16 দিন আগে। এখন দিনে 10টা পাস হয়। 150টা জাহাজ তেল গ্যাস নিয়ে যেত, এখন 10টা। আপনি বুঝতে পারছেন এশিয়ার এবং কিছু ক্ষেত্রে ইউরোপের সংকট কতটা হতে চলেছে তেল আর গ্যাসের। এবং স্ট্রেট অফ হরমুজে ইরান মাইন বিছিয়ে দিয়েছে জলের তলায়, যে যা জাহাজ নিয়ে যা, মাইন লাগবে পুরো জাহাজ বাস্ট করবে, সবাই মিলে মরবি। এবার আপনি জানেন এই রাস্তায় মাইন পাতা আছে, মাওবাদীরা আগে পুঁতে রাখতো ল্যান্ড মাইন। আপনি কি করে ওই রাস্তায় হাঁটবেন, গাড়ি নিয়ে যাবেন? জলের মধ্যে মাইন পুঁতে রেখে দিয়েছে, জলের নিচে ইরান। তো ইরানের নেভিকে যতক্ষণ না আমেরিকা শেষ করতে পারছে ততক্ষণ স্ট্রেট অফ হরমুজকে মুক্ত করা যাবে না। তাই কোস্ট লাইনে তো ইরানের নেভিরও সমস্ত কমান্ড রয়েছে, পুরো কোস্ট লাইন বরাবর আমেরিকা চাইছে বম্বিং করতে। ক্লিয়ার লজিক? নেক্সট, এইবার আমেরিকার তরফ থেকে তাহলে দেখুন যুদ্ধে রাশিয়া, চীন, নর্থ কোরিয়া, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান ঢুকে গেছে। মিডল ইস্ট, ইরান, ইসরায়েল, আমেরিকা পুরো ঢুকে গেছে। বাকি কারা ছিল? বাকি আর কেউ অ্যাজ সাচ ঢোকেনি ডিরেক্টলি।
বরং ইউকে, ইউনাইটেড কিংডম, লন্ডন, ইংল্যান্ড এরা দুটো ওয়ারশিপ পাঠাবে বলেছিল, মনে আছে? আমরা আলোচনা করেছিলাম। ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি লিখেছিল ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যে আমরা জিতে গেছি, জিতে যাওয়ার পর এখন যুদ্ধজাহাজ পাঠানোর কোনো মানে নেই, আমাদের চাই না আপনাদের ওয়ারশিপ, উই উইল রিমেম্বার। এইবার এত ভাট বকে নিয়ে আমেরিকা ন্যাটোকে ডিরেক্ট বলেছে এই মুহূর্তে যেহেতু এটা আমেরিকার সঙ্গে যুদ্ধ হচ্ছে, ন্যাটোর প্রত্যেকটা দেশকে যুদ্ধে যোগ দিতে হবে, সবাই মিলে ইরানকে মারতে হবে, আর যদি যোগ না দাও তাহলে ন্যাটোর ফিউচার ভালো হবে না, মানে তোমাদের দেশে যখন অ্যাটাক হবে আমরাও বাঁচাবো না। তো গোটা ন্যাটোকে অ্যাক্টিভেট করে নিচ্ছে আমেরিকা, এবং ইউকের প্রাইম মিনিস্টারের সঙ্গে মিটিংয়েও বসে গেছে ইউএসএ। কদিন আগে বলছিল লাগবে না যুদ্ধজাহাজ, এখন বলছে না লাগবে, পাঠাও। গোটা ন্যাটো মানে গোটা ইউরোপ মহাদেশ এবার যুদ্ধে ঢুকে যাচ্ছে। আর বাকি রইল কে? বাকি কে রইল বলুন না? বাকি যারা রইল, এশিয়ার বাকি দেশগুলো, আমেরিকা আহ্বান জানিয়েছে যে যে সমস্ত দেশের অয়েল দরকার স্ট্রেট অফ হরমুজ দিয়ে, তাদের প্রত্যেকটা দেশকে এক্ষুনি ওয়ারশিপ পাঠাতে হবে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। চীন, ইন্ডিয়া সবাই তোমরা চলে এসো, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব। কুছ ভি হয়ে যায়, ইন্ডিয়া যুদ্ধে জড়াবে না। দেখে নিন আপনি, আহ্বান জানিয়েছে, জড়াবে না। কারণ ইন্ডিয়া একটা জিনিস জানে, এই যুদ্ধে যারা যারা জড়াবে তাদের ধ্বংস অনিবার্য, কারোর ইকোনমিক ভাবে, কারোর ইনফ্রাস্ট্রাকচার ভাবে। যুদ্ধ আজ না হোক, 15 দিন পর না হোক, 1 মাস পর থামবেই। ওই কটা দিন দাঁতে দাঁত চিপে খালি নিজের দেশকে রক্ষা করে যেতে হবে, সবার সঙ্গে বন্ধুত্ব রেখে কথাবার্তা চালিয়ে যেতে হবে, এবং আমাদের এনার্জি সাপ্লাই যে কোনোভাবে সিকিউর করে যেতে হবে। যুদ্ধ যেদিন শেষ আমরা সেদিন রাজা, কারণ যারা যুদ্ধে জড়িয়েছিল প্রত্যেকে অলমোস্ট প্রচুর প্রচুর পরিমাণে ধ্বংস, ক্ষতিগ্রস্ত হবে, আমরা ইনট্যাক্ট থাকবো। লক্ষ্য আমাদের এই যুদ্ধে একটাই, কোনোভাবে জড়ালে চলবে না, যে যতই আমাদের বিলো দ্য বেল্ট ল্যাঙ্গুয়েজে পুরকি দিক না কেন। এবার ইরান যে বেস্ট গেমটা খেলে দিয়েছে এই যুদ্ধে, সেটা হচ্ছে ইউয়ান গেম। কি ব্যাপার? আপনাকে পেট্রো ডলার এটা কত বড় আমেরিকার উইপন, অস্ত্র, এটা বুঝতে হবে। আমেরিকার অস্ত্র F-35 এটা ওটা সেটা নয়, আমেরিকার আসল অস্ত্র হচ্ছে পেট্রো ডলার। স্যার কি জিনিস? আমি ছোট করে বলছি। এর আগে আগস্ট মাসে 2-3টে ভিডিওতে আমি ডিটেল বুঝিয়েছিলাম একবার। দেখুন, 1974 সালে আমেরিকা সৌদি আরবের সঙ্গে একটা ডিল করে। সেখানে কি বলা হয়? সেখানে সৌদি আরবকে আমেরিকা বলে, ভাই দেখো, তুমি নিশ্চিন্তে তেল বেচো সারা পৃথিবীতে, তোমার কাছে তেল আছে। আমেরিকা বুঝে গেছিল পৃথিবীতে নেক্সট 100 বছর তেল হচ্ছে সেই জিনিসটা, ক্রুড অয়েল, যেটা সারা পৃথিবীর চালিকা শক্তি হবে। ক্রুড অয়েল ছাড়া পৃথিবীর কিছু চলবে না। আর তেল কোথায় আছে? সৌদি আরবে। তো আরব, তুমি তেল বেচো সারা পৃথিবীতে, পুরো আরবকে সিকিউরিটি দেবার দায়িত্ব আমেরিকার, তোমায় কিচ্ছু ভাবতে হবে না, আমেরিকার সেনা থাকবে আরবে সিকিউরিটি দেওয়ার জন্য। তো আরবের কাছে এটা বিশাল বড় ডিল। ওয়াও, এই তেলের এত পুরো ভান্ডার নিয়ে বসে আছি, কে কোথায় এসে অ্যাটাক করে দেয়, খুব রিস্কের ব্যাপার, আমরাও ভয় পাচ্ছিলাম। আমেরিকা পৃথিবীর মহাশক্তি আমাদের সিকিউরিটি দেবে, তো রিল্যাক্স, তেল বেচো, টাকা কামাও। হ্যাঁ আরব, একটা কথা আমাদের মানতে হবে। তো আরব বলল কি, তোমরা পৃথিবীতে যে তেল বেচবে না, তোমরা জাস্ট ডলারে বেচো, আর কিছু করতে হবে না। আরব বলছে জাস্ট এইটুকু, মানে ডলারে বেচলেই হবে। বলছে হ্যাঁ আমাদের আর কি নেবেন বলুন, মানে আপনারা যে আমাদের সিকিউরিটি দেবেন তার জন্য কত টাকা নেবেন, মানে টাকা পয়সা কিছু লাগবে না, জাস্ট ডলারে বেচো। আরব দেখছে হ্যাঁ ভাই বেচলেই হলো, ডলারে বেচে দেবো, কি ক্ষতি আছে। আমেরিকা লং টার্ম খেলা দিয়েছিল। আরবের আপত্তির কোনো জায়গাই নেই, কারণ আরবের লাভই লাভ, সিকিউরিটি পাচ্ছে, ডলারে বেচবো, ক্ষতি কি আছে। আমেরিকা খেলে দিয়েছিল সেই জিনিস যে ভাই, যখন ডিল হয়ে গেল যে পৃথিবীতে এবার তেল বেচা হবে, আরব ডলারে বেচবে, মানে বাকিরাও আস্তে আস্তে ডলারেই বেচবে, কারণ আরব লিড করে। তার মানে চীন, তোমার তেল দরকার, যত দিন যাবে, 1974 থেকে তো সবে শুরু হয়েছিল, গাড়ি, বাস, ফ্যাক্টরি, আস্তে আস্তে তো বেড়েছে। চীন, আরো তেল, আরো তেল, আরো তেল লাগবে। হ্যাঁ, আগে ডলার কেনো, ডলার দিয়ে তো তেলটা কিনতে হবে। ইন্ডিয়া, তেল লাগবে, আগে ডলার কেনো, ডলার দিয়ে তো তেল কিনবে। জাপান, জার্মানি, এ ও সে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তেল লাগবে, আগে ডলার কেনো, ডলার দিয়ে তোমায় তেল কিনতে হবে। তেল ডলার ছাড়া পাওয়া যায় না। আর আপনি যখন পৃথিবীতে কোনো কারেন্সি কিনছেন,
যে কোনো কিছুরই ডিম্যান্ড বাড়ছে, কি হচ্ছে, সেই কারেন্সি স্ট্রং হচ্ছে। এই জন্য আমেরিকান কারেন্সি যাই হোক না কেন স্ট্রং হতে থাকে। হলো স্ট্রং আমেরিকার কারেন্সি। আচ্ছা, এই আরব বা আরো গালফ কান্ট্রিজ, তোমাদের কাছে তেল থেকে অনেক টাকা হয়ে গেছে, কি করবে? এই টাকা সিন্ধুকে রাখবে নাকি? ইনভেস্ট করো। কোথায় ইনভেস্ট করবে? সব থেকে সেফ জায়গা, সুপার পাওয়ার, স্টেবল ইকোনমি কে? আমেরিকা। ইনভেস্ট করে দাও আমেরিকাতে, আমেরিকান ইকোনমি আরো স্ট্রং। আচ্ছা, আমেরিকা যে স্ট্রং ইকোনমি, তো পৃথিবীর বিভিন্ন দেশ তারা যখন বন্ড কিনবে, তো কোন বন্ড কিনবে? আপনি কোথায় ইনভেস্ট করেন? যেখানে সেফটি, সেখানে তো আমেরিকাতে আরো ইনভেস্টমেন্ট, আমেরিকার ইকোনমি আরো ওপরে। আচ্ছা, আমেরিকান ইকোনমি আরো ওপরে, তো আমেরিকা যখন পৃথিবী থেকে ধার নেবে আমেরিকার বন্ড দিয়ে, তারা বলে আমি সুদ সব থেকে কম দেব, কারণ আমি তো স্ট্রং, আমার এখানে আমি বেশি টাকা সুদ দেব না। তো আমেরিকা সারা পৃথিবী থেকে দরকার মতো ধার নেয়, ডেট সবাই করে, সব থেকে কম সুদে। আমেরিকার ইকোনমি আরো স্ট্রং, কারণ যখন যা মূলধন রাখছে পৃথিবী থেকে তুলে নিচ্ছে সব থেকে কম সুদে। আমেরিকার এমন উইপন, রাশিয়া বেগরবাই করছো, রাশিয়ার কাছে তো চলুন তেল আছে, ওদের আটকাতে পারবেন না। যে কোনো দেশ, এই তুমি বেগরবাই করছো, চলো ডলার সিস্টেম থেকে কেটে দাও। ডলার তো আমেরিকার, ডলার সিস্টেম থেকে আমেরিকা যাকে ইচ্ছা কেটে দিতে পারে, ঠিক আছে? তো তোমার কাছে ডলার নেই মানে তুমি তেল পাবে না, মানে তোমার দেশে কোনো গাড়ি চলবে না, ফিনিশড। বুঝে নাও তোমার দেশে তুমি কি করবে, স্যাংশন লাগিয়ে দেবো, কারণ পুরো ইকোনমি আমার হাতে। তো আমেরিকার আসল অস্ত্র হচ্ছে F-35 বা নিউক্লিয়ার উইপন নয়, পেট্রো ডলার। মানে পেট্রোলের সঙ্গে লিঙ্কড যে ডলার, পেট্রোলিয়ামের সঙ্গে লিঙ্কড যে ডলার। এবং এই পেট্রো ডলারের এগেনস্টে যে যে জবে জবে আওয়াজ তুলেছিল, আমেরিকা তাদের ফিনিশ করে দিয়েছে। গাদ্দাফি, সাদ্দাম হোসেন, উল্টো পাল্টা ভুয়ো গল্প তৈরি করে রাতারাতি আমেরিকা তাকে ফিনিশ করে দিয়েছে, কারণ আমেরিকা জানে যেদিন ডলার শেষ সেদিন আমেরিকা শেষ। এবং ইরান কি মাস্টার স্ট্রোক দিয়েছে, যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যে যে জাহাজ যাবে, সেই জাহাজগুলো যদি ডলারে বিজনেস করে থাকে আমরা অ্যাটাক করব, যদি ইউয়ানে বিজনেস করে থাকে, ইউয়ান মানে চীনের টাকা, তাহলে আমরা সেই জাহাজকে ছেড়ে দেব। নাও, কোন জাহাজ এবার কাতার থেকে, আরব থেকে, অন্য কোনো দেশ থেকে তেল আর গ্যাস ডলারে কিনবে? কিনে আনো, কিনে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যখন পাস করবে, ডলারে কিনেছো না, এক্ষুনি মিসাইল মারবো, এখানেই ডুবে যাবে। ইউয়ানে কিনেছো, তোমার কাছে পাস আছে, চলে যাও বেরিয়ে। তো গোটা যুদ্ধটার পেছনে মাস্টার স্ট্রোক চীনও খেলেছে, পাবলিকলি সামনে আসছে না, কিন্তু ডলারের এগেনস্টে ইউয়ানকে তৈরি করার একটা অপরচুনিটি দেখে নিয়েছে চীন, যে এই সেই পারফেক্ট টাইম যখন আমরা ডলারকে ধাক্কা দিতে পারি। এবার ভারতের এই যুদ্ধে ইম্প্যাক্ট কি দেখুন। আমরা সবসময় জিওপলিটিক্সে আজকের সিচুয়েশনটা বলতে পারি, কারণ অল টাইম এটা ইভলভিং অ্যান্ড চেঞ্জিং, কাল কি হবে জানি না। আজ অবধি ভারত গ্যাস এবং তেল সামলে নিয়েছে, ঠিকঠাক চলছে। গ্যাস এবং তেল কোথাও একদম পাওয়া যাচ্ছে না এটা নয়, নির্দিষ্ট টাইম ওয়েট করে ঠিকই পাওয়া যাচ্ছে। প্রচুর লোক হোর্ডিং করছে, দুটো আছে 3 নাম্বার বুকিং করে রেখে দিচ্ছে যদি পরে না পাওয়া যায়, যার ফলে মারাত্মক ডিমান্ড আর্টিফিশিয়ালি বেড়ে গেছে। সেইগুলো বাদ দিলে ঠিকঠাক আছে, কিছু তো ইম্প্যাক্ট হবে, পুরো যুদ্ধের আগের মতো ঠিকঠাক নেই, কিন্তু কাল ঠিকঠাক থাকবে কিনা বলা যাচ্ছে না। এই যুদ্ধ যত বেশি দিন চলবে, যত মারাত্মক হবে, তত টেনশন বাড়বে। তবে চীন যেরকম এই যুদ্ধের মধ্যে দিয়ে একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি দেখে নিয়েছে, আমিও ভারতের জন্য একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি দেখতে পাচ্ছি। আপনারা বলবেন, স্যার পাগল আপনি, কি অপরচুনিটি? মাইন্ডসেট বদলের অপরচুনিটি। আমি ছোটবেলায় যখন সাঁতার শিখেছিলাম, আমার দাদা দিদি যারা আমাকে পুকুরে নামিয়েছিল, পাড়ার কিছু দাদা দিদি, ওরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। বলেছিলাম যে আমি ঘাট ধরে ধরে পাটা ছুঁড়ব। ওরা আমাকে খানিকটা নিয়ে গেছিল, নিয়ে গিয়ে বলেছিল ধরে আছি, আমি বলেছিলাম ছাড়বে না, দিয়ে ওরা আর একটু দূরের জলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। জল টল গিলেছিলাম, সাঁতারটা শিখে গেছিলাম। এবং পরে আমি দেখেছি
এখন তো সুইমিং পুল টুল হয়েছে, ভদ্রভাবে সাঁতার শেখানো হয় শহরে। গ্রামে আমরা কম বেশি, আপনারা কমেন্টে বলতে পারবেন ভিডিও পজ করে, সবাই এই পদ্ধতিতেই মনে হয় শিখেছিলাম। আমি যখন সাইকেল শিখছিলাম, আমার কিছু দাদা দিদি ধরে থাকতো পিছনে সাইকেলটাকে, বলতো সামনে তাকা, প্যাডেলের দিকে তাকাবি না, পা দিয়ে প্যাডেল করে যা, হ্যান্ডেলটাকে সোজা করে ধর, সামনের দিকে তাকিয়ে চালা, আমরা ধরে আছি। আমি বলতাম ছাড়বে না কিন্তু, ওরা বলতো না না ছাড়বো না, তোর চিন্তা নেই। একদিন ছেড়ে দিয়েছিল, আমি চালাতে চালাতে অনেকটা চলে গেছি, তারপর ওরা যখন পিছন থেকে হাততালি দিয়েছে তখন আমি পিছনে ঘুরে তাকাতে গিয়ে দুম করে পড়ে গেছি। পায়ে ছড়ে গেছিল, এখনো হাঁটুর পাশে একটু দাগ আছে, ডিপ কেটে গেছিল, কিন্তু আনন্দও হয়েছিল যে শিখে গেছি চালানোটা। তারপর সাইকেল নিয়ে তো দাপিয়ে বেরিয়েছি, 10 বার পড়েছি, উঠেছি, বাট সাইকেলটা শিখে গেছিলাম। এবং এইভাবেই বোধহয় শিখতে হয়। তো আমার তো মনে হচ্ছে, আবেগ না রেখেই বলছি, মহাকাল সংকেত দিচ্ছে, গোটা ইউনিভার্স সিগন্যাল দিচ্ছে, ভাগ্যচক্র ভারতের ফরে জাস্ট আমাদের দাঁতে দাঁত চিপে প্রত্যেক ভারতবাসীকে আর একবার জীবন মরণ লড়াইটা লড়তে হবে, সোলার সিস্টেমের লড়াই। সূর্যদেব, যাকে আমরা ভারতীয় সংস্কৃতিতে প্রত্যেকদিন সকালে উঠে প্রণাম জানিয়ে আমরা দিনের কাজ শুরু করি, কারণ আমাদের অ্যানসিয়েন্ট উইজডম আমাদের শিখিয়েছিল যে ওই যে সূর্যদেব আকাশে রয়েছে, ওর জন্য গোটা সিস্টেম টিকে আছে। এই পৃথিবীর বুকে যা কিছু দাঁড়িয়ে আছে, আপনি মানুন চাই না মানুন, তাতে কিছু যায় আসে না, সেটা সোলার এনার্জি, এভরিথিং। এবং আমাদের পণ নিতে হবে যে আমরা অসম্ভবকে সম্ভব করব। গভর্নমেন্টের কাজ ইকোসিস্টেম তৈরি করা, মানুষের কাজ, ভারতীয় প্রত্যেকের কাজ সেই ইকোসিস্টেমটাকে ব্যবহার করা। গভর্নমেন্ট একা কিছু পারবে না। আমরা আমাদের পুরো এনার্জি গ্যাসের বদলে ইন্ডাকশন আর পেট্রোল ডিজেলের বদলে ইভিতে ঘুরিয়ে দেব। স্যার সম্ভব? একটা ছোট্ট হিসেব দেখাচ্ছি, তারপর ডেটাও দেখাবো। আপনার যদি 3 BHK বাড়ি হয়, শহরের হিসেবে বলছি, 3টে বেডরুম, হল, কিচেন, বা গ্রামের হিসেবেও 3টে বেডরুমের যদি বাড়ি হয়, মোটামুটি বড় বাড়ি, ঠিকঠাক, তাহলে আপনার মোটামুটি মাসে 400 থেকে 600 ইউনিট কারেন্ট লাগে। ঠিক বললাম তো? ঠিক আছে। এইবার এর জন্য আপনার ছাদে জাস্ট 3 থেকে 5 কিলোওয়াট সোলার সিস্টেম বসালেই হয়ে যাবে। যদি আপনার আরেকটু ছোট বাড়ি হয় তো আরেকটু ছোটতে হয়ে যাবে। যদি 3 কিলোওয়াট বসান তো 6টা প্যানেল হবে, যদি 5 কিলোওয়াট বসান তো 10টা প্যানেল হবে। জায়গা কতটা লাগবে? যদি 3 কিলোওয়াট বসান তো 300 স্কোয়ার ফিট জায়গা লাগবে, 5 কিলোওয়াট বসালে 500 স্কোয়ার ফিট জায়গা লাগবে। 1 কিলোওয়াটে 100 স্কোয়ার ফিট ছাদে জায়গাতে সোলার প্যানেল বসে যায়। স্যার এই ইলেকট্রিকটা ঠিক কতটা বুঝলাম না। 3 থেকে 5 কিলোওয়াট মানে কত ইউনিট বুঝে গেছেন তো? একটা 3 BHK ফ্যামিলির গড়ে চলে যাবে, বাকি কম বেশি আপনার ইলেকট্রিক সাপ্লাই তো থাকবেই। একবার খরচ করে ফেলতে পারলে বাকি জীবনটা ফ্রিতে চলবে ইলেকট্রিক, আর বিল দিতে হবে না। এবং এটা দিয়েই আপনার স্কুটি, বাইক, 4 চাকাও চার্জ হয়ে যাবে, আপনার রান্নাও হয়ে যাবে। আমাদের আর কোনোদিন কাতার, আমেরিকা, ইরান, আরব কারোর ওপর ভরসা করে বসে থাকতে হবে না। আমরা এতদিন বুঝতে পারিনি ওখান থেকে স্টেডি সাপ্লাইটা বছরের পর বছর আসতো বলে, যে বাই চান্স 10 দিন না আসলে কি হবে। আজকে আমরা বুঝতে পারছি মহাকাল এই বিপদের মধ্যে দিয়েই যে কোনো চেঞ্জ ঘটায়। যখন যখন পৃথিবীতে চেঞ্জ হয়েছে, কোনো না কোনো তাণ্ডব, কোনো না কোনো বিপদের মধ্যে দিয়েই নতুন কিছু তৈরি হয়েছে। এটা সেই অপরচুনিটি যেটাকে আমাদের কাজে লাগিয়ে এই প্রতিকূল অবস্থাটাকে আমাদের অনুকূলে আনতে হবে। সারা জীবনের জন্য আত্মনির্ভর ভারত তৈরি হতে পারে। কারণ এর আগে মানুষকে বোঝালে মানুষ বুঝছিল না, মাইন্ডসেট তৈরি হচ্ছিল না। আজকে মানুষ বুঝছে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনার বাড়িতে ওই যে ছোট বাল্বগুলো থাকে না, সাদা বাল্ব, 18 ওয়াটের বাল্ব হয়। 18 ওয়াট মানে 1 ঘন্টা যদি এই বাল্বটা চলে তাহলে 18 ওয়াট কারেন্ট পুড়বে। ঠিক আছে, আপনার বাড়িতে একটা ঘরে একটা বাল্ব আমি ধরলাম 10 ঘন্টা চলে। যদি 10 ঘন্টা চলে 180 ওয়াট কারেন্ট পুড়বে। এবার 1000 ওয়াট যদি কমপ্লিট হয় তাহলে 1 কিলোওয়াট হয়। 1000 ওয়াট দিয়ে 1 কিলোওয়াট। ঠিক আছে, আর আপনার বাড়িতে আপনি যদি 3 কিলোওয়াটের মেশিন বসান, তার মানে 3 কিলোওয়াট
বিদ্যুৎ 1 ঘন্টায় তৈরি হচ্ছে, 1 ঘন্টায় 3000 ওয়াট। 3 কিলোওয়াট সিস্টেম বসালে এটাকে 5 দিয়ে গুণ করে নেবেন, আপনি সারাদিনে 15,000 ওয়াট বিদ্যুৎ পাবেন। 15,000 ওয়াট সারাদিনে। আর 1 ঘন্টা আপনার 18 ওয়াটের লাইটটা জ্বললে 18 ওয়াট খরচ হবে এখান থেকে। কেন স্যার 5 দিয়ে গুণ করলাম কেন? সারাদিন তো 24 ঘন্টায়। আমি কম করে ধরতে ভালোবাসি। আপনার পিক সোলার আওয়ার আমি ধরলাম সকাল 10টা থেকে দুপুর 3টে থাকবে। ওই 5 ঘন্টা তো ভারতবর্ষে সূর্যদেবের কৃপায় তাপ ভালোই থাকে, রোদ ভালোই হয় সকাল 10টা থেকে দুপুর 3টে। তো 15,000 ওয়াট জেনারেট হয়েই যাবে। সকাল 7টা 8টা 9টা 10টা ওই 3-4 ঘন্টাও অল্প অল্প হবে, হয়তো পুরো পিক কাজ করবে না। 3টে থেকে 5টা 5:30টাও অল্প অল্প হবে, পিক কাজ করবে না। তো আমি কম করেই ধরলাম 15,000 ওয়াট তো হয়ে যাবে। রাতে বেলা একদম কাজ করবে না যেহেতু অফ থাকবে। সেটা দিয়ে আপনার সারাদিন চালাতে হবে, চলবে না? আপনার বাড়িতে হিসেব করে দেখুন না সারাদিনে কত ওয়াট লাগে। এইরকম যেরকম আমি হিসেব করলাম দেখে নিন টোটাল কটা কি আছে, কত ওয়াটের কোনটা, ফ্যান কত ওয়াটের, লাইটগুলো কত ওয়াটের, এসি কটা কি আছে, চলে যাবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, একদিনে হবে না, সবার কাছে আমাদের টাকার গোছা নেই যে কালকেই আমরা সোলার সবকিছু লাগিয়ে নেবো, বাট একদিন না একদিন হবে চেষ্টা করলে। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আমরা যদি গিফট দিই এবার থেকে কারোর বিয়েতে, বিবাহ বার্ষিকীতে, তো আমরা মাইক্রোওয়েভ দেব, ইন্ডাকশন দেব। আপনার কাছে যদি বাজেট কম থাকে তো আপনি সোলার টর্চ লাইট কাউকে গিফট করুন, কোনো বাচ্চার জন্মদিন আছে সোলার টেবিল ল্যাম্প গিফট করে দিন, ও পড়তে পারবে। আবার আপনার কাছে বাজেট হয়তো অনেক বেশি, কার কিরকম তো আলাদা আলাদা ব্যাপার, যার যেমন পকেট সাধ্য। আপনি হয়তো জামাইকে, বৌমাকে একটা স্কুটার গিফট করবেন ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, যে নতুন বৌমা বাড়িতে আসছে তাকে একটা আমি স্কুটি দিতাম। শ্বশুর মশাই শাশুড়ি মা হার টার না দিয়ে, সোনার যা দাম, হার গলায় পড়ে থেকে তো শখ, ঠিক আছে স্কুটিটা বেশি কাজে লাগবে বৌমার, ইভি স্কুটি দিয়ে দিন। একদিনে হবে না, সবার কাছে সব টাকাও নেই। পরের মাসে যদি একটা বাসন কেনেন, ইন্ডাকশনের বাসন কিনুন একটা। কাউকে যদি পয়লা বৈশাখে গিফট দিতে হয় তো একটা ইন্ডাকশনের কড়াই গিফট দিন, পাল্টে যাবে ঠিক, একদিনে নয়, একদিন না একদিন। স্যার আপনি আবেগী হয়ে যাচ্ছেন, ডেটা দেখান। আমি ডেটা ছাড়া কথা বলি না। হ্যাঁ, ভারতবর্ষের উন্নতির প্রতি আমার আবেগ আছে, কিন্তু সেটা ডেটা দিয়ে ব্যাকড। আমি আপনাকে 3টে ডেটা দেখাচ্ছি এবং আজকের ভিডিও শেষ করছি। এটা যদি আমরা একবার করে ফেলতে পারি না, সারা জীবনের জন্য আমরা আর পৃথিবীর কোনো দেশের ওপর নির্ভর করে থাকবো না এনার্জিতে। এই এত কোটি কোটি টাকা আমাদের বিদেশকে দিতে হবে না এনার্জি কিনে আনার জন্য। আমরা আত্মনির্ভর হয়ে যাব। জিও পলিটিক্যাল স্ট্যান্ড আমরা অনেক ফার্মলি রাখতে পারবো যে আমরা কারোর ওপর ডিপেন্ডেন্ট নই, কি করবে করে নাও। এবং আমরা ওই প্রচুর টাকা আমাদের এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স সব কিছুতে ইনভেস্ট করতে পারবো, যেটা গ্যাস আর তেল কিনে আমরা খরচ করি। সূর্যদেবের আশীর্বাদ ধন্য দেশ আমাদের, আমরা খালি কাজে লাগাতে পারিনি এখনো সূর্যদেবের আশীর্বাদকে। প্রত্যেকটা যে সান রে আসছে, সূর্যের আলো আসছে, সেটা সূর্যদেবের আশীর্বাদ। সেটাকে কাজে লাগিয়ে ফেললেই এনার্জি নিড পূরণ হয়ে যাবে। ডেটা দেখাচ্ছি, দেখুন ভারতবর্ষ কি করে ফেলেছে। জাস্ট 2025 অব্দি, 2026-এ তো ভারতবর্ষ আসলে বুঝলো যে ভাই কি এনার্জি, কি ব্যাপার, কেন সোলার লাগবে। কারণ দিনের শেষে ইলেকট্রিকও তো সোলার দিয়ে করতে হবে, না হলে কত ইলেকট্রিক বিল আমরা দেব। ইলেকট্রিকের জন্য তো কয়লা আনতে হবে। আর ভারতবর্ষ 2025 অব্দি যখন এতটাও বোঝেনি, তখনই কত এগিয়ে গেছে। 2016 থেকে 2025-এর ডেটা আমি আপনাকে দেখাচ্ছি। 16 আর 25 ইন্ডিয়ার টোটাল সোলার ক্যাপাসিটির গ্রোথ, এটা হচ্ছে গিগাওয়াটে। 1000 ওয়াটে 1 কিলোওয়াট, 1000 কিলোওয়াটে 1 মেগাওয়াট, 1000 মেগাওয়াটে 1 গিগাওয়াট। 2016-এ ভারতের টোটাল ক্যাপাসিটি ছিল 6.76 গিগাওয়াট। আর 2025-এ 10 বছরে আমরা 6 থেকে চলে এসেছি 105-এ। 16 গুণ জাম্প। 2026-এ কি হতে পারে বুঝতে পেরেছেন? কারণ 2026-এ সবাই বুঝতে শিখছে, যাচ্ছা এই ব্যাপার বোঝার আগেই আমরা করে নিয়েছি এটা। আমাদের
ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেম রেডি, আমাদের দেশের সোলার কোম্পানিগুলো তৈরি, লাস্ট 10 বছরে হয়ে গেছে। আমি আপনাকে আরো দেখাতে চাই, দেখুন প্রত্যেকটা ডেটা, আমি ডেটা ব্যাকড করে আপনাকে বলছি। দেখুন এইটা হচ্ছে আমাদের ইন্ডাকশন কুকটপ সেলস 2016 থেকে 2025। ইন্ডাকশন 2026-এ কোন জায়গায় যাবে এই গ্রাফটা বুঝতে পারছেন? 6.2 মিলিয়ন, 6.2 মিলিয়ন মানে 62 লাখ ইন্ডাকশন কুকটপ সেল হয়েছিল ইন্ডিয়াতে। 2017-তে 71 লাখ, 18-তে 80 লাখ, 90-তে 90 লাখ, 19-এ 20-তে 1 কোটি, 21-এ 1 কোটি 13 লাখ। এবারে আগেরগুলো কিন্তু শেষ হয়ে যায়নি, যে হাউস হোল্ড এটা কিনে ফেলেছে সেটা তো আছেই ইন্ডিয়াতে, তারপর এটা অ্যাড হচ্ছে। আর 24 থেকে 25 এরকম মারাত্মক লাভ, 16.5 মিলিয়ন থেকে 22 মিলিয়ন। 26-এর লাভটা কোন দিকে হবে বুঝতে পারছেন? এটা সোলার ক্যাপাসিটি ইন্ডিয়ার, এটা ইন্ডাকশন ইউজ অলরেডি ইন্ডিয়াতে কোন লেভেলে বাড়ছে সেইটা। এরপর আসল আমরা তো এখনো শুরুই করিনি, আমরা এগোবো। আর লাস্ট আপনাকে যে ডেটা আমি দেখাবো সেইটা হচ্ছে, জাস্ট দেখুন জাম্পটা দেখুন, অবিশ্বাস্য জাম্প। ইন্ডিয়াতে অ্যানুয়াল ইভি সেলস গ্রোথ 2016 থেকে 2025। 2016-তে 0.05 মিলিয়ন ইভি সেল হয়েছিল। এই যে লাভটা নিতে শুরু করলো জাস্ট 2025-এ 2.27 মিলিয়ন, মানে 22,70,000 ইভি 2025-এ ইন্ডিয়াতে বিক্রি হয়েছে। তার আগের বছর যে 19 লাখ বিক্রি হয়েছে এটাও আছে রাস্তায়, তার আগের বছর যে 15 লাখ বিক্রি হয়েছে এটাও চলছে এখন রাস্তায়। 2026-এর জাম্পটা কোন দিকে হবে ভাবুন। ডেটা আমাদের সাপোর্ট করছে, ইকোসিস্টেম আমাদের রয়েছে, মহাকাল আমাদের সংকেত দিচ্ছে, ইউনিভার্স আমাদের পারফেক্টলি হেল্প করছে, ভাগ্যচক্র আমাদেরই দিকে। কেবল আমাদের লাস্ট লড়াইটা লড়তে হবে, আত্মনির্ভর হওয়ার লড়াই। তো আমি স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক দর্শকের কাছে একটা করে কমেন্ট আশা করব যে আপনারা এবছর আপনাদের পকেট যেভাবে সাপোর্ট করে ছোট ছোট স্টেপে করবেন তো এই লড়াই।